চার দফা দাবিতে 23শে মে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে হেফাজতে ইসলাম। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশ থেকে এ ঘোষণা আসে। এ সময় নারী বিষয়ক সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানান হেফাজত নেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো সরাসরি ইসলাম বিরোধী বলে দাবি করছে হেফাজত। এ বিষয়ে এনসিপির অবস্থান জানতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন সকলকে শুভেচ্ছা। দেখুন, আসলে আমাদের এই যে নারী সংস্কার কমিশনের যে রিপোর্টটি, সেই রিপোর্টটি প্রথমত আমি এটা বলতে চাই যে এটা খুবই সময় উপযোগী একটা রিপোর্ট এবং স্বাভাবিকভাবে নারী অধিকার নিয়ে আসলে যখন আমরা কথা বলেছি কখনো কিন্তু এই ধরনের দলিল আমাদের কাছে উঠে আসেনি। সুতরাং এই সংস্কার কমিশনের অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই সংস্কার কমিশনের ক্ষেত্রে নারী নিয়ে আসলে যে আলাদা করে একটা সংস্কার কমিশন এবং এই ধরনের একটা রিপোর্ট তৈরি, একটা উদ্যোগ, এটা কিন্তু প্রথমত সাধুবাদ জানানোর একটা বিষয়। এবং দ্বিতীয়ত দেখেন যে প্রথমত এখানে এমন অনেক বিষয় আছে যেগুলো কিন্তু আসলে নারীর ক্ষমতায়ন এবং নারীর আমি যদি বলি অগ্রযাত্রার জন্য পাথেয়, এবং সেই জায়গা থেকে সেগুলোকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে এবং সেই জায়গাগুলোকে আমরা বলছি যে আমাদের আসলে একটু পুনর্মূল্যায়নের সুযোগ আছে, বিবেচনার সুযোগ আছে। যেমন কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে সত্যি কথা বলতে নারী কমিশন যেটা গঠিত হয়েছে সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে বয়স এবং পেশার একটা বৈচিত্র্য থাকতে পারতো এবং ধর্মীয় যে নারী, আসলে বিভিন্ন ধর্মের নারী, সেইখানেও একটা বৈচিত্র্য থাকার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। এবং দেখেন এই রাজনীতির ক্ষেত্রেও তো রাজনীতিতে নারীরা আমরা বলছি যে অংশগ্রহণ কম, সেক্ষেত্রে রাজনীতিতে নারী বা আন্দোলনের নারী যারা, তাদেরও কিন্তু আমরা আসলে অংশগ্রহণ এই কমিশনের পাইনি। সেক্ষেত্রে আমরা মনে করছি আরো অন্তর্ভুক্তিমূলক হবার সুযোগ ছিল। এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা যেটা দেখেছি সেটা হলো ধর্মীয় এবং সামাজিক প্রেক্ষাপটে কিছু বিষয় নিয়ে যেগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেগুলো পুনর্বিবেচনা করে স্বাভাবিকভাবেই আমাদের সামাজিক কাঠামোতে এবং ধর্মীয় বিবেচনায় যেগুলো আসলে খাটে সেগুলোকে নিয়ে আরেকটু পুনর্বিবেচনা করার সুযোগ আছে। এবং এইখানে গুরুত্বপূর্ণভাবে একটা বিষয়, সেটা হচ্ছে এই কমিশনের কিন্তু আমি যদি বলি ইসলামিক স্কলার বা এমন অনেক নারীরাই আসলে অন্তর্ভুক্তির সুযোগ ছিল। যেমন মাদ্রাসায় অনেক নারীরা কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়েন, মাদ্রাসায় কিন্তু একটা বিরাট সংখ্যক নারী পড়াশোনা করেন, তো সেই জায়গায় তাদেরও একটা প্রতিনিধিত্ব। আমাদের সাথে আবারও আসবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন সংস্কার কমিশনের সদস্য ও মানবাধিকার কর্মী সুমাইয়া ইসলাম। আমরা চলে যেতে চাই সুমাইয়া ইসলামের কাছে। সুমাইয়া ইসলাম, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো ইসলাম বিরোধী বলে দাবি করেছে হেফাজত নেতারা। কমিশনের সদস্য হিসেবে আপনি কি বলবেন, আপনি একমত কিনা? প্রথমত যে আমরা একেবারেই একমত না, কারণ হচ্ছে যে আমরা ধর্মীয় কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি, আমরা একদম মানবাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং ধর্ম হচ্ছে আমাদের চর্চার জায়গায়, এটা যার যার ধর্ম শেষে পালন করবে। সেই সঙ্গে আমরা রাষ্ট্রের কাছে বলেছি যে এটা ঐচ্ছিক। আমরা 433টা মতামত দিয়েছি। 433-এর মধ্যে নারীর উন্নয়নের জন্য, নারীর সমতা বিধানের জন্য, যেখানে সমাজ এবং রাষ্ট্র উপকৃত হবে। এখানের সঙ্গে ধর্মের কোনো সাংঘর্ষিক কোনো বিষয় নেই। আমরা সম্পত্তিতে অধিকারের ক্ষেত্রেও বলেছি যে এটা ঐচ্ছিক এবং ধীরে ধীরে এটা রপ্ত করতে পারে রাষ্ট্রের কাছে। কেউ যদি তার ধর্মীয় বিধান মেনে চলে সেখানে কোনো বান নেই। আর এখানটার সঙ্গে আমরা একেবারেই একমত না। জি, আপনি থাকুন সুমাইয়া। আমাদের সাথে আবারও যাব মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, সংস্কার কমিশনের প্রস্তাবনা কিভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণ হতে পারে? ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করে কমিশনকে বিচারের মুখোমুখি করার কথাও কিন্তু বলা হয়েছে এবং দাবি করেছে হেফাজত। এ বিষয়ে কি বলবেন?
দেখুন, এটা আসলে আমি প্রথমেই বলেছি যে নারীদের জন্য আলাদা কমিশন গঠনের কথা বলেছে এবং এখানে প্রায় 17টি বিষয় নিয়ে কিন্তু বিশদভাবে আলোচনা হয়েছে এই নারী সংস্কার কমিশনের রিপোর্টটিতে। তো এখানে প্রথমত আমার মনে হয় যে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে অথবা একটু সাংঘর্ষিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু পুনর্বিবেচনার দাবি রাখে। আমরা বারবার করেই বলছি যে এই জিনিসগুলো পুনর্বিবেচনা করা এবং এটা আসলে একদমই বাতিল করে দেওয়া, খারিজ করে দেওয়ার থেকে আমার মনে হয় পুনর্বিবেচনার জন্য আসলে আরেকবার এটা সুপারিশ করা যেতে পারে। এবং যেই আসলে বলছি বারবার করে আমরা যে অন্তর্ভুক্তিমূলক হয়নি, যেই সকল নারীরা আসলে এখানে আরো মতামত দিতে পারতেন এবং যেই জায়গাগুলোতে আমরা মনে করছি যে সেখানে আরো আসলে একটু চিন্তা ভাবনা করার জায়গা ছিল এবং স্বাভাবিকভাবেই মানে যদি আমি বলি যে বাংলাদেশ হচ্ছে এই বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের কিন্তু প্রত্যেকেরই নারীদের নিজেদের একটা কথা আছে, তো সেই জায়গাতেও তো আসলে এইটার রিফ্লেকশনটা হওয়া দরকার। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে একেবারে বাতিলের থেকে আমার মনে হয় এটা পুনর্বিবেচনা করা এবং এই কমিশনটাও আবার আসলে পুনর্গঠনের একটা সুযোগ আছে। জি, মনিরা আপনি থাকুন আমাদের সাথে, আবারও যাব সুমাইয়া ইসলামের কাছে। সুমাইয়া ইসলাম, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ করে কমিশনকেই বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে হেফাজত, এ বিষয়ে কি বলবেন? এটা হচ্ছে যে কমিশন একটা সরকারের মানে রাষ্ট্রের তৈরি, হ্যাঁ, রাষ্ট্র তৈরি করে দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট ভাবে এবং সেটা কমিশনের মেয়াদকাল 30 তারিখে শেষ হয়ে গেছে। সেই সঙ্গে আপনার আরেকটা বিষয় ক্লিয়ারলি দেখেন, যেটা আপা বলছিলেন, আমি যেহেতু ঢাকার বাইরে আছি পুরোটা শুনতে পাচ্ছি না। একটা হলো যে আমরা প্রত্যেকটা নারীর কাছে গিয়েছি, আমরা রাজনৈতিক দলগুলোর কাছে মতামত চেয়েছি, শুধুমাত্র জামাত ইসলামের দল থেকে আমাদেরকে মতামত দিয়েছে, এর বাইরে অন্য কেউ এটা রেসপন্স করেনি। আমরা মানে নারীদের কাছে এমন কোনো নারীরা, আপনি যদি আমাদের অ্যানেক্সে দেখেন, আমরা প্রতিটা নারী এবং পুরুষের কাছেও গিয়েছি, তারাও মতামত দিয়েছে। এটা এমন না যে এটা কোনো আলাদা করে মতামত তৈরি হয়েছে। এখন এটা রাষ্ট্রের বিষয়, আর আমরা সংস্কার সুপারিশ জমা দিয়েছি রাষ্ট্রের কাছে, এটা রাষ্ট্র চিন্তা করবে কি করবে। এটা আমাদের কাজ ছিল 5 মাসের, আমরা অসম্ভব রকমের হার্ডওয়ার্ক করে একদম ফিল্ড লেভেলে যে জাতীয় পর্যায়ে অন্যান্য কমিশনের সঙ্গে বসে, শ্রম কমিশন, দুর্নীতি দমন কমিশন, আইন কমিশন, প্রত্যেকের সঙ্গে বসে বসে এই ডকুমেন্ট গুলো তৈরি হয়েছে। এটা কোনো কারোকে কোনো আঘাত দেওয়া বা কারোর কোনো বিষয়তে মানে অকারণে নারীরা চায়নি সেই বিষয়গুলোকে যুক্ত করা হয়নি। আপনার বক্তব্য স্পষ্ট। সুমাইয়া আপনি থাকুন আমাদের সাথে, আবারও যাব মনিরা শারমিনের কাছে। মনিরা শারমিন, হেফাজতের দাবি কি অন্তর্বর্তী সরকারকে চাপে রাখার কৌশল বলে মনে করেন আপনি? আসলে হ্যাঁ, মানে এই বিষয়টা আমি হেফাজতের এই বক্তব্য অন্তর্বর্তী সরকারকে চাপে রাখা কিনা সেই ব্যাপারে আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে আমার মনে হয় যে মানে যেই নারী সংস্কার কমিশনের যে রিপোর্টটি, সেই রিপোর্টটিতে কিন্তু আসলে ভালো অনেক কিছু আছে যেটা নারীদের জন্য কল্যাণকর। এবং আপনি দেখবেন যে এখানে গণমাধ্যমে প্রায় 50% নারীদের উপস্থিতির কথা বলা আছে এবং এখানে আরো আমি যদি বলি যে মাতৃকালীন ছুটি 6 মাস এবং পিতৃকালীন ছুটির কথাও বলা হয়েছে প্রথমবারের মতো, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। সুতরাং আমাদের হাতে তো সময় একেবারেই কম, আমি একটু আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে হেফাজতের সমাবেশে এনসিপি নেতাকে দেখা গেছে, এটা কি তাদের প্রতি সমর্থন না রাজনৈতিক কৌশল? না, প্রথমত দেখেন, যে কোনো সমাবেশেই যদি আমাদের রাজনৈতিকভাবে আমাদের যদি দাওয়াত করে সেখানে কিন্তু আমরা যাই এবং আমরা এই সংস্কৃতিটাতে বিশ্বাস করি। সেই জায়গাতে আমাদের একজন এনসিপির নেতা তিনি যখন কথা বলেছেন সেটা কিন্তু উনি তার মতো করেই বলেছেন এবং উনি কিন্তু আসলে বলেছেন যে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং উনি কিন্তু উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন জানিয়েছেন যে যেই বিষয়গুলো আসলে বিতর্ক তৈরি করেছে সেগুলো পুনর্বিবেচনার দাবি এবং নারীদের সম্মান নিশ্চিত হয় এমন সব বিষয় নিয়ে কিন্তু নারী সংস্কার কমিশনের রিপোর্টটি আবার পুনর্বিবেচনা করার দাবি করেছেন। সুতরাং এখানে আসলে খুব বেশি দ্বন্দ্ব বা বিতর্কের মনে হয় কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। জি, মনিরা শারমিন, আপনার বক্তব্য স্পষ্ট। আবারও যাব সুমাইয়া ইসলামের কাছে। সুমাইয়া ইসলাম, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো করার ক্ষেত্রে কি কি বিষয়ে বিবেচনা নিয়েছেন আপনারা? একটু প্রশ্নটা আবার করবেন, আমি ফোনে জয়েন করেছি এবং ঢাকার বাইরে। জি, নারী বিষয়ক সংস্কার কমিশনের যখন প্রস্তাবনাগুলো তৈরি করা হয় সেক্ষেত্রে কি কি বিষয় বিবেচনা নিয়েছিলেন আপনারা?
আমরা বিবেচনার আগে আমরা একদম ফিল্ড লেভেলে গেছি। আমরা শুরু করেছিলাম রাঙামাটি থেকে, আমরা শেষ করেছি খুলনা থেকে। তারপর আমরা ময়মনসিংহ গিয়েছি, গারো পাহাড়িদের কাছেও গিয়েছি, এবং চা বাগানে কাজ করেছি, মৎস্যজীবীদের কাছে গিয়েছি, কৃষকের কাছে গিয়েছি, কৃষি নারীর জন্য গিয়েছি। আমাদের মেইন যে কাজটা ছিল যে নারীর জন্য যে সমস্ত জায়গাগুলোতে অসমতা আছে, সমতা প্রতিষ্ঠা করা দরকার, সেই জায়গাগুলোতে আমরা গিয়েছি। এবং সেই জায়গাতে সমতা প্রতিষ্ঠার জায়গাতেই আমরা যেতে যেয়ে দেখেছি আমাদের আজকে আমরা একটা প্রশিক্ষণে আসছি অনেক দূরে, তো সেখানেও আমাদের দুজন নারী বলছিল যে আমাদের তো নারী, একজন হিন্দু নারী বলছিলেন যে আমার সম্পত্তিতে কোনো অধিকারই নাই, আমাকে কোনোভাবেই কোনো সম্পত্তি আমার নামে থাকে না। এবং সেই সঙ্গে সেই দিদিটা আমাকে এটাও বলছিল যে আমাদের একটা ডেটা যদি দেখেন যে টোটাল সম্পত্তিতে নারীদের কতখানি সম্পদ আছে, আমরা অবশ্যই ধর্ম, আমি তো সবসময় বলছি, আমরা সবাই বলছি যে ইসলাম ধর্ম সবচেয়ে আধুনিক ধর্ম, যেখানে নারীকে অনেক স্পেস দিয়েছে। এবং এইটা পুরুষরা, বর্তমান যে পুরুষরা আজকে বিরোধিতা করছে, তারা সেগুলো মানছে না। 5টা জায়গায় বলা আছে সম্পত্তিতে নারীকে অধিকার দেওয়া হয়েছে, তো সেখানে তারা সেটা মানছে না বলেই আজকে 4% সম্পত্তি নারীর অধীনে আছে, আর 96% সম্পত্তি হচ্ছে পুরুষের অধীনে আছে। এই যে বৈষম্য, আর নারীর কাছে সম্পত্তিতে অধিকার না থাকার ফলে যেটা হয়েছে, যেটা আমরা পেয়েছি আর কি আমাদের রিপোর্টে, সেটা হচ্ছে যে নারীকে দাস বানিয়ে রাখা খুব সোজা হয়। তাকে বশীভূত করে রাখা, বশীভূত রাখা মানে হচ্ছে তাকে যা বলছে তাই বলা যায়, 4টা বিয়ে ইচ্ছা করলেই করা যায়, ইচ্ছা করলে তাকে আটকে রাখা যায়, তাকে দমন পীড়ন নির্যাতন করতে কোনো সমস্যা নাই, যা আমরা দেখছি। এবং সারা জাতি, সারা পৃথিবী দেখছে যে নারীর অধিকার চাওয়া মাত্র পুরুষরা কিছু সংখ্যক, আমাদের পুরুষ যারা অনেকেই বলছে যে অনেকগুলি বিষয়ই আসলে আপনারা বিবেচনায় নিয়েছিলেন। সুমাইয়া ইসলাম এবং মনিরা শারমিন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।